আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তখন ডাইনোসররা এই পৃথিবীতে রাজত্ব করত। তারা কয়েক মিলিয়ন বছর পৃথিবীর শাসন করেছিল। কিন্তু প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছিল, যার কারণে পৃথিবী থেকে ডাইনোসরের অস্তিত্ব সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবং আজকের এই ঘটনার উপর ভিত্তি করে এই মুভির গল্প। মুভির শুরুতেই আমাদের বলা হয় যে এই পৃথিবী অসীম, এর কোনো শেষ নেই। এটি অনেক বড় এবং আমাদের পৃথিবীর মতোই সোমার্স নামে আরেকটি গ্রহ রয়েছে এবং তারা ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির মালিক। তারা সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল। যদিও এই সময়টা ৬৫ মিলিয়ন বছর আগের, কিন্তু সোমার্সের লোকেরা এতটাই উন্নত ছিল যে তারা তখনও অন্য কোনো গ্রহে যেতে পারত। এরপরে আমরা এই সিনেমার প্রধান হিরো মাইলসকে দেখতে পাই। মাইলস এখানে তার মেয়ে এবং তার স্ত্রীর সাথে থাকতেন। মাইলস তার মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন। আর তার মেয়ের একটি মারাত্মক রোগ ছিল এবং মাইলসের কাছে তার চিকিৎসার জন্য এত টাকা ছিল না। তাই তিনি একটি মহাকাশ অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি একজন পাইলট ছিলেন। তিনি তার কয়েকজন বিজ্ঞানী সহকর্মীকে নিয়ে অন্য গ্রহের সন্ধানে যেতে চাচ্ছিলেন। এই মিশন ছিল ২ বছরের জন্য এবং এই মিশন থেকে যে টাকা তিনি পাবেন তা দিয়ে তিনি তার মেয়ের চিকিৎসা করাবেন। অন্য কোনো উপায় না থাকায় তাকে তার মেয়ের জন্য এটা করতে হয়েছে। তার মেয়ে তাকে বলে, বাবা, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি তোমার কাজ ভালোভাবে সম্পূর্ণ করবে। এরপরে মাইলস তার যাত্রায় যায়। তারপরে আমাদের দেখানো হয় ২ বছর পরের সময়, যেখানে আমাদের দেখানো হয় মাইলসের সেই মহাকাশযান। এই লোকেরা তাদের গন্তব্যে পৌঁছাতেই তারার কিছু ছোট ধ্বংসাবশেষ তাদের স্পেসশিপকে আঘাত করতে শুরু করে। সেই টুকরোগুলোর স্পেসশিপকে এত জোরে আঘাত করে যে স্পেসশিপটি খারাপভাবে কাঁপতে শুরু করে। এই সমস্ত হট্টগোলের মধ্যে ঘুমন্ত চেম্বারে মাইলসের চোখ খোলে এবং সে বেরিয়ে এসে তার জাহাজকে নিয়ন্ত্রণ করে, কারণ অন্যান্য লোকেরা তাদের ঘুমের চেম্বারে ঘুমাচ্ছিল এবং এই জাহাজটি অটো পাইলট মোডে চলছিল। পাথরের সেই ছোট্ট টুকরোগুলির গতি ছিল খুব বেশি, যার কারণে মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্ত পরিস্থিতি দেখে মাইলস সিদ্ধান্ত নেয় যে সে কাছের একটি গ্রহে স্পেসশিপ অবতরণ করবে। কিন্তু সেই গ্রহের কক্ষপথে আসার সাথে সাথেই প্রচণ্ড গতির কারণে সে কিছুই দেখতে পায় না এবং এই স্পেসশিপটিকে একটি খুব বড় পাথরের সাথে ধাক্কা খায়, যার কারণে ভিতরের সমস্ত চেম্বার ধ্বংস হয়ে যায়। এমনকি মাইলসের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপরে কেউ বেঁচে আছে কিনা তা পরীক্ষা করতে আসেন, কিন্তু তিনি যখন বাইরে এসে দেখেন তখন তিনি দেখতে পান যে সমস্ত চেম্বার ধ্বংস হয়ে গেছে এবং সেখানে উপস্থিত সমস্ত লোক মারা গেছে। তবে স্বস্তির বিষয় ছিল যে এই গ্রহটি মানুষের বসবাসের জন্য একেবারেই ঠিক ছিল, কারণ এখানে পান করার জন্য পানি, খাওয়ার জন্য পাতা এবং অক্সিজেন রয়েছে, এখানে শ্বাস নিতে পারবে। তবে তার ধারণা ছিল যে এই প্ল্যানে আরও কিছু বিপজ্জনক প্রাণীও আছে এবং মাইলস যে গ্রহে অবতরণ করেছিল সেটি অন্য কোনো গ্রহ নয়। আমাদের পৃথিবীর ৬৫ মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেনি, শুধুমাত্র বড় দানবরা এখানে রাজত্ব করেছিল। এরপরে মাইলস তার ঘাঁটিতে তার তথ্য দেয় এবং তাদের কি হয়েছিল তাও জানায়। তার মনে পড়ে যে আমাদের স্পেসশিপটিতে দুটি ছোট স্পেসশিপ ছিল যেগুলি জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যাবে, কিন্তু সে বুঝতে পারেনি যে এটি কোথায় পড়েছিল। এখন তিনি এখানে খাওয়া দাওয়ার কিছু পাচ্ছিলেন না এবং পরিস্থিতি খুব কঠিন ছিল। একবার মাইলস আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন তার মেয়ের কথা মনে পড়ে তখন সে থেমে যায়। সে তার মেয়ের ছবি দেখে তার কথা মনে করতে শুরু করে। এরপরে সে একটি সংকেত পায় যে সেই চেম্বারগুলির একটি থেকে একটি আওয়াজ আসছে। মাইলস যখন সেখানে যায়, চেম্বারটির ভিতরে একটি ছোট মেয়ে ছিল এবং সে মেয়েটি তার মেয়ের সমবয়সী ছিল। সে তাকে তার সাথে নিয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে আসে সে তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে এবং সে কে। তখন মেয়েটি কথা বলে, কিন্তু মাইলস কিছুতেই বুঝতে পারে না, কারণ মেয়েটির ভাষা আলাদা ছিল। তাই মেয়েটি কি বলছে এবং কোন ভাষায় কথা বলছে তা সে বুঝতে পারছে না। মাইলস এই মেয়েটির ডায়েরিও চেম্বারে খুঁজে পেয়েছিল, যা পড়ে সে বুঝতে পারে এই মেয়েটার নাম কোয়া। এখন পরের দিন সকালে মাইলস এখানে ঘোরাঘুরি করতে যায় এবং সাথে সাথে তার স্পেস খোঁজাখুঁজি করতে থাকে। এরপর মাইলস তার উচ্চ প্রযুক্তির জিপিএস বের করে, যা কিছু খুঁজে বের করতে সাহায্য করে, যার কারণে মাইলস জানতে পারে যে তার ছোট স্পেসশিপটি এখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এখন সে সামনের দিকে উকি দিতেই সে একটি ছোট্ট ডাইনোসর তাকে আক্রমণ করে, কিন্তু মাইলসের ভাগ্য ভালো ছিল, তার সাথে একটি বৈদ্যুতিক বন্দুক ছিল। সে বাচ্চা ডাইনোসরকে নিজের থেকে দূরে ঠেলে মেরে ফেলে। সে তার জীবন বাঁচিয়ে মেয়েটির কাছে আসে। তিনি তাকে এই সমস্ত ঘটনা সম্পর্কে বলেন এবং আরও বলেন যে
আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেতুটি অতিক্রম করতে হবে এবং সেখানে পৌঁছাতে হবে যাতে আমরা এখান থেকে বের হতে পারি। মাইলসের কথা শুনে কোবা তাকে বলে যে আমার বাবা মাও আমরা যে চেম্বারে এসেছি সেখানে ছিল এবং আমি তাদের না নিয়ে কোথাও যাব না। কিন্তু মাইলস জানতো যে সেই সমস্ত চেম্বার ধ্বংস হয়ে গেছে, কিন্তু শিশুটিকে এটি গোপন রেখে তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোভা তার কোনো কথাই শোনে না। তাই মাইলস তাকে মিথ্যা বলে যে তোমার বাবা মাও একই পাহাড়ে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে আসো, আমাদের সেখানে পৌঁছাতে হবে। এই কথা শুনে কোবা রাজি হয় এবং তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু এই পথটি যতটা সহজ মনে হয়েছিল এটি তার চেয়ে বেশি বিপজ্জনক। এখন তারা দুজনেই কোনোভাবে লুকিয়ে একটি বড় মাঠের মধ্য দিয়ে একটি জঙ্গলে পৌঁছায় এবং এখানে কিছু অত্যন্ত বিপজ্জনক ডাইনোসর রয়েছে যারা তাদের দেখতে পায় এবং তারা সবাই তাদের আক্রমণ করতে শুরু করে। তারপর মাইলস তার বৈদ্যুতিক বন্দুক বের করে তাদের দিকে গুলি করে এবং সে নিজেদেরকে রক্ষা করে। তারা কোনোভাবে এখান থেকে বেঁচে আগে যেতে থাকে এবং আগে তারা একটি নদী পায় এবং এখানে তাদের হাত মুখ ধুয়ে বিশ্রাম নেয়। এরপর মাইলস একটি গাছে উঠে তার জিপিএস বের করে তাদের স্পেসশিপ এখন কতদূর তা জানতে। কিন্তু হঠাৎ একটি ডাল ভেঙে যায় এবং মাইলস মাটিতে পড়ে যায়, যার ফলে তার একটি হাত ভেঙে যায়, যার কারণে তিনি খুব ব্যথা পান। ডাল ভাঙার শব্দ শুনে কিছু বিপজ্জনক ডাইনোসর এখানে আসতে শুরু করে। ডাইনোসর মাইলসকে যখনই হত্যা করবে তখনই মাইলস ডাইনোসরদের উপর বোমা ছুড়ে মারে, যার কারণে ডাইনোসর মারা যেতে শুরু করে। মাইলস এভাবে নিজেকে রক্ষা করছিল এবং কোভা অন্য জায়গায় গিয়ে একটি গাছের ডালের আড়ালে লুকিয়েছিল। কিন্তু তারপর কোভা বুঝতে পারে যে সে ভুল জায়গায় এসেছে, কারণ এই জায়গাটি ছিল উড়ন্ত প্রাণীদের আস্তানা। তাই এখন কোভা তাদের দেখে এখান থেকে অন্য জায়গায় যেতে শুরু করে। কিন্তু কোভা যাওয়ার সময় শব্দ হয়, যার কারণে একটি উড়ন্ত ডাইনোসর তাকে দেখতে পায়, যেটি খুব ধীরে ধীরে তার দিকে যেতে শুরু করে। কোভা খুব ভয় পেয়ে যায়, কারণ তার এখন বাঁচার কোনো রাস্তা নেই। ডাইনোসর খুব কাছে চলে আসে এবং কোভাকে টেনে নিয়ে যায়, কিন্তু মাইলস এটি দেখে সে ডাইনোসরকে তাড়া করে এবং গুলি করে কোভার জীবন বাঁচায়। সে এই সমস্ত কিছুতে খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই মাইলস তাকে তার পিঠে তুলে নিয়ে যায় এবং হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। রাতে হাঁটা খুব বিপজ্জনক ছিল, তাই তারা একটি গুহায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এখানে মাইলস আবার তার জিপিএস চেক করে দেখেন তাদের স্পেসশিপ এখন কত দূর। কিন্তু মাইলস এখানে যা জানতে পারে তা তাকে হতবাক করে দেয়, কারণ মহাকাশে মাইলসের স্পেসশিপের সাথে যে গ্রহাণুর টুকরোটির সংঘর্ষ হয়েছিল তা এখন পৃথিবীতে পড়তে চলেছে, যার ফলে সমস্ত ডাইনোসর এবং পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি এই সমস্ত জিনিস বুঝতে পেরেছিলেন এবং তিনি কোভাকেও এই সম্পর্কে বলেন। এখন সকালে তারা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে একটি বড় ডাইনোসর এসে তাদের আক্রমণ করে, যার থেকে বাঁচতে তারা সেই গুহার ভিতরে চলে যায়। এখানে আসার পর তারা একটি সুড়ঙ্গের সন্ধান পায়, যার আকার ছিল খুবই ছোট। তাই মাইলস এখানে একটি বোমা বিস্ফোরণ ঘটায়, যার কারণে গর্তটি কিছুটা বড় হয়। শুধুমাত্র কোভা এর মধ্য দিয়ে যেতে পারবে, কিন্তু মাইলস যেতে পারবে না। তারপর কোভা বেরিয়ে যায়, কিন্তু মাইলস ভিতরেই থাকে, যার কারণে অন্য একটি ডাইনোসর মাইলসের উপর আক্রমণ করে। কিন্তু মাইলস তার কাছে থাকা বৈদ্যুতিক বন্দুক দিয়ে সেই ডাইনোসরকে গুলি করে নিজেকে বাঁচায় এবং কোনোভাবে সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসার পর সে কোভাকে কোথাও দেখতে পায় না। তিনি আকাশ থেকে পৃথিবীর দিকে অনেক পাথরের টুকরো আসতে দেখছিলেন, যার অর্থ এই তাদের শীঘ্রই এই গ্রহটি ছেড়ে যেতে হবে, অন্যথায় তাদের মরতে হবে। এবং এই কারণেই তিনি দ্রুত স্পেসশিপটির দিকে ছুটতে শুরু করেন। কিন্তু ঘটনাক্রমে তিনি একটি জলাভূমিতে পড়ে যান। সে বের হওয়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু সেই জলা তাকে গ্রাস করে নিল। এখানে কোভার আওয়াজ শুনতে পায়, কিন্তু এখন তাদের আর বাঁচার আশা নেই। এখন সে পুরোপুরি ডুবে যাওয়ার আগে কোভা এখানে আসে এবং তাকে সাহায্য করতে শুরু করে। সে গাছের একটা ডাল মাইলসের দিকে বাঁকিয়ে দেয়, যেটা ধরে সে কোনো রকমে বেরিয়ে আসে। বাইরে আসার সাথে সাথে সে কোভাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ আজ সে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু কোভা তাকে বাঁচিয়েছে। তারপর সে তাকে বলে যে গ্রহটি শীঘ্রই শেষ হতে চলেছে, আমাদের শীঘ্রই এখান থেকে বের হতে হবে। এবং দুজনেই সারাদিন এবং সারা রাত হাঁটতে হাঁটতে পরের রাতে আগে তারা সেই স্পেসশিপটিতে পৌঁছায় এবং অতি সৌভাগ্য যে এই স্পেসশিপটিতে কোনো ক্ষতি হয়নি, তারা এটি থেকে বেরিয়ে আসতে পারবে। এখন সময় নষ্ট না করে মাইলস স্পেসশিপ চালু করে এবং চালু করার সাথে সাথেই কোভা বেরিয়ে এসে তার বাবা মাকে খুঁজতে শুরু করে, কারণ মাইলস বলেছিল যে তার বাবা মাকে এই পাহাড়ের চূড়ায় পাওয়া যাবে। কিন্তু কোভা এখন বুঝতে পারছে যে মাইলস তাকে মিথ্যা বলেছিল। এখন মাইলস কোভাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে খুব রেগে গিয়েছিল। তাই মাইলস তাকে সত্য বলে যে তোমার মা এবং তোমার বাবা মারা
মারা গেছে। মাইলোস তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি তোমার এবং আমার জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি। এখন আমাদেরও তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এই গ্রহটি শেষ হতে চলেছে। এখন কোভা খুব রেগে আছে, তাই কোভাকে তার মেয়ের ছবি দেখিয়ে বলে যে আমি এই মিশনে এসেছি যাতে আমি এখান থেকে যে টাকা পাই তা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করাতে পারি। তার একটি মারাত্মক রোগ আছে এবং আমি যদি সময় মতো পৌঁছাতে না পারি তবে সে মারা যাবে। মাইলোসও কোভাকে তার মেয়ে হিসেবে বিবেচনা করেছিলেন এবং তিনি যে কোনো উপায়ে তার জীবন বাঁচাতে চেয়েছিলেন। কোভা তার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে তারা গিয়ে স্পেসশিপে বসে, কিন্তু এখান থেকে বের হওয়ার আগেই সেই পাথরগুলো তাদের আক্রমণ করে এবং দুটি বড় বড় ডাইনোসরও তাদের দেখতে পায়, যারা এখানে আসে এবং সেই মহাকাশ জাহাজটিকে আক্রমণ করে। মাইলোস জানতো যে আমরা যদি এখানে থাকি তবে এই ডাইনোসররা আমাদের আক্রমণ করবে এবং আমাদের দুজনকেই মেরে ফেলবে। তাই সে স্পেসশিপ থেকে বেরিয়ে ডাইনোসরদের মনোযোগ নিজের দিকে সরিয়ে নেয় যাতে কোভার জীবন বাঁচানো যায়। এখন একটি ডাইনোসর মাইলোসের কাছাকাছি আসার সাথে সাথে মাইলোস তার বৈদ্যুতিক বন্দুক দিয়ে এটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তখনও আরেকটি ডাইনোসর জীবিত ছিল যেটি দ্রুত মাইলোসের দিকে যেতে শুরু করে। মাইলোস অনুভব করতে শুরু করে যে হয়তো এই ডাইনোসর তাকে মেরে ফেলবে, কারণ তার বন্দুকের ব্যাটারি লো মারছিল এবং এটি পুনরায় লোড হচ্ছে না। ডাইনোসর তার খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এরই মধ্যে স্পেসশিপে বসে কোভা তার মস্তিষ্ক ব্যবহার করে এবং একটি ভিডিও চালায়। ডাইনোসরের মনোযোগ সরে যাওয়ার সাথে সাথে মাইলোস সেখান থেকে পালানোর সুযোগ পায়, কিন্তু ডাইনোসর যখন সেই ভিডিও প্রজেক্টর থেকে কিছু পায় না তখন সে আবার মাইলোসের পিছনে ধাওয়া শুরু করে এবং এখন এই গ্রহটিও ধ্বংস হতে চলেছে, কারণ এখানকার সমস্ত আগ্নেয়গিরি ফেটে গিয়েছিল এবং গ্রহাণুর টুকরোগুলো নিচে পড়ে যাচ্ছিল। ডাইনোসর মাইলোসকে তাড়া করছিল এবং মাইলোস বুঝতে পারছিল না কিভাবে এই ডাইনোসর থেকে মুক্তি পাওয়া যায়। তখন সে একটা ধারণা পায়, সে মাটি থেকে বেরিয়ে আসা সেই আগ্নেয়গিরিগুলোর দিকে ছুটতে শুরু করে এবং এখন সেই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে ডাইনোসরটি তাতে আটকে যায়, কিন্তু এতে সে সামান্য আহত হয়। এবার ডাইনোসর আরো রেগে গেল এবং সে মাইলোসকে তাড়া করতে লাগলো। এখন মাইলোসও তার মৃত্যুকে আলিঙ্গন করছে, কারণ তার পিছে যাওয়ার রাস্তা নেই। ডাইনোসর যখন তাকে হত্যা করতেই যাবে তখন কোভা আবার এখানে আসে। কোভা ডাইনোসরের চোখে একটি কাঠের টুকরো ঢুকিয়ে দেয় এবং এখন ডাইনোসর কিছুই দেখতে না পারায় একটি বড় আগ্নেয়গিরির কাছে আসে এবং এটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে এর ভিতরে থাকা অ্যাসিডের কারণে ডাইনোসর মরে যায়। এখন মাইলোসের জীবন রক্ষা পেল। এরপরে তারা দুজনেই দ্রুত গিয়ে স্পেসশিপে বসে। মাইলোস দ্রুত তার গ্রহের অবস্থানে প্রবেশ করে এবং এখান থেকে চলে যায়। সেখানে কিছু ছোট পাথরের টুকরো তাদের মহাকাশযানকে আঘাত করে, কিন্তু তারা নিরাপদে এখান থেকে চলে যায়। একই সময়ে একটি বড় গ্রহাণু এসে পৃথিবীতে পড়ে এবং পৃথিবীতে উপস্থিত প্রতিটি জিনিস ধ্বংস করে এবং এইভাবে পৃথিবীর সমস্ত ডাইনোসর শেষ হয়। এখানেই শেষ হয় আজকের দুর্দান্ত মুভিটি। আমি আশা করি আপনি এই গল্প পছন্দ করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।